বেক্সিমকো শেয়ার লেনদেনে কারসাজি, 9 ব্যক্তি প্রতিষ্ঠানকে 428 কোটি টাকা জরিমানা। পাচারের অর্থ ফেরাতে সাড়া নেই, সহযোগিতার আশ্বাস ইইউর। ৭১ ইস্যুতে দুঃখ প্রকাশ করলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক এগিয়ে যাবে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশ নিয়ে ভারতের নেতাদের বিতর্কিত বক্তব্য অগ্রহণযোগ্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কার্যক্রমের হিসাব প্রকাশ। ব্যাংকে থাকা টাকার 8 কোটি যাবে প্রধান উপদেষ্টার তহবিলে, বাকিটা উত্তরবঙ্গের বন্যা কবলিত জেলায়। ঢাকা চট্টগ্রামে র্যাবের অভিযানে গ্রেফতার সাবেক 3 এমপি, আছেন খুলনার সালাম মুর্শিদি, নোয়াখালীর একরামুল ও কুষ্টিয়ার রৌফ। 5 দিনের রিমান্ডে সাবেক ইসি সচিব জাহাঙ্গীর। প্রবাসী সময়ের সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। বেক্সিমকো শেয়ার কারসাজির দায়ে 9 ব্যক্তি প্রতিষ্ঠানকে 428 কোটি 52 লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। এদিকে সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণে রিসিভার নিয়োগ দিতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত। 28 অক্টোবর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে হবে শুনানি। সব সম্পত্তি রক্ষণাবেক্ষণে তত্ত্বাবধায়ক নিয়োগের আদেশ রয়েছে উচ্চ আদালতের। এর বিরুদ্ধে আইনি লড়াইয়েও সুবিধা করতে পারছেন না তারা। বেক্সিমকো গ্রুপের একটি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ রাখতে চেয়ে চেম্বার আদালতে আবেদন করেও মঙ্গলবার ফিরতে হয়েছে খালি হাতে। যদিও এ বিষয়ে 28 অক্টোবর প্রধান বিচারপতির আদালতে হবে চূড়ান্ত শুনানি। এদিনও গ্রুপটির আইনজীবী আদালতকে জানান, তত্ত্বাবধায়ক নিয়োগ হলে বিপাকে পড়বেন কয়েক লাখ কর্মচারী। বাংলাদেশ ব্যাংকের আইনজীবী বলছেন, বেক্সিমকোতে রিসিভার নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। রিসিভার সহ অ্যাটাচমেন্ট সহ বা মানি ব্যাক করানো সহ বা আরও যে আদেশ আছে সব কিছুর জন্য বাংলাদেশ ব্যাংক সামগ্রিকভাবে তাদের করণীয় ঠিক করতেছে এবং সেই মর্মে তারা কাজ চালিয়ে যাচ্ছে। আর রিটকারী আইনজীবী বলছেন, গ্রুপটিতে কর্মরতদের বেতন বোনাস দিতে সালমান এফ রহমানকে মুক্তি দেওয়ার প্রশ্নই ওঠে না। সালমান রহমান যেটা বলেছে, আমি ছাড়া এত লোক বেতন পাবে না, এটা চলবে না। আর কোর্টে যে বলতেছে ওনার তো 2.4% শেয়ার, সব তো ব্রিটিশ একটা কোম্পানি, ওরা ওন করে। তুমি জেল থেকে না বার হলে তোমার এমপ্লয়িজরা না খেয়ে বেতন না পেয়ে চলবে। এটা আগেও বলেছি, আমি তো কারো এগেনস্টে অন্যায় কোনো আবদার নিয়ে কোর্টে যাইনি। তোমাকে এই গ্রাউন্ডে জেল থেকে ছাড়তে হবে, তাহলে তোমার দরকার কি? তোমাকে যদি জেলেই থাকতে হয়, রিসিভার অ্যাপয়েন্টমেন্ট হোক, তাতে তো কারো কোনো ক্ষতি হবে না। এদিকে বেক্সিমকোর শেয়ার কারসাজির দায়ে 9 ব্যক্তি প্রতিষ্ঠানকে 428 কোটি 52 লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকোর শেয়ার লেনদেনের মাধ্যমে সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় তাদের এই অর্থদণ্ড দেওয়া হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্র, কানাডা, সুইজারল্যান্ড, আরব আমিরাত, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সবচেয়ে বেশি অর্থ পাচার হয়েছে বলে জানিয়েছে দুদক। তবে এসব দেশ থেকে খুব একটা সহযোগিতা না পাওয়ার অভিযোগ তুলে সংস্থাটির মহাপরিচালক বলেন, পাচার হওয়া দেশগুলোতে 71টি চিঠি দিলেও জবাব পেয়েছেন মাত্র 27টি। এদিন মানি লন্ডারিং ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানায় দুদক। পাচার হওয়া অর্থ ফেরাতে দুদককে সহযোগিতার প্রতিশ্রুতি দেয় প্রতিনিধি দলটি। বিগত সরকারের আমলে 16 বছরে বাংলাদেশ থেকে অন্তত 11 লাখ কোটি টাকা পাচার হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান GFI এর প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য। দুদক বলছে, এর মধ্যে কানাডার বেগমপাড়া, আমেরিকা, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড ও সিঙ্গাপুরে সবচেয়ে বেশি টাকা পাচার করেন ব্যবসায়ী, আমলা ও সাবেক সরকারের মন্ত্রী এমপিরা। তবে এসব দেশে চিঠি দিয়ে তথ্য চাইলেও পুরোপুরি সহযোগিতা পাচ্ছে না দুদক। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে FBI সহ বিভিন্ন পক্ষের সঙ্গে দফায় দফায় বৈঠক করছে কমিশন।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে দুদকের চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহর সঙ্গে বৈঠক করেন ডক্টর মাইকেল ক্রেজার নেতৃত্বে 4 সদস্যের ইইউ প্রতিনিধি দল। বৈঠক শেষে পাচার হওয়া অর্থ ফেরাতে সহযোগিতার প্রতিশ্রুতি দেন তারা। We are looking at possible cooperation between the European Union and the Anti-Corruption Commission. So we just had a very good meeting to discuss what the priorities should be and how we can best cooperate. তবে দুদক বলছে পাচার হওয়া অর্থ ফেরাতে সহযোগিতার আশ্বাস মিললেও সব চিঠির উত্তর পায়নি সংস্থাটি। যেসব দেশে টাকা পাচার হয়েছে সেই সব দালিলিক প্রমাণাদির জন্য আমরা মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট পাঠিয়েছি। প্রত্যাশা অনুযায়ী আমরা এখনও সংশ্লিষ্ট দেশগুলো থেকে সদুত্তর পাইনি। আমরা এ পর্যন্ত 71টি MLAR পাঠিয়েছি, কেবলমাত্র 27টি দেশ থেকে আমরা উত্তর পেয়েছি। এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের লন্ডনে থাকা 360টি বাড়ির সন্ধানে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ সমবায় ব্যাংক থেকে 12,000 ভরি স্বর্ণ লোপাট হলো কিভাবে? এ নিয়ে ঘটনার সময়ের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মহির দিকে তীর ছুড়ছেন এক কর্মকর্তা। দুদকের তদন্তে প্রথম দিকে নাম এলেও রহস্যজনক কারণে চার্জশিট থেকে তার নাম বাদ দেওয়া হয়। সাইফুল ইসলামের রিপোর্ট। বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড বা বিপিআই ব্যাংকটির ভল্ট থেকে 12,000 ভরি সোনা লোপাটের ঘটনা গণমাধ্যমে আসায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের। 2010 সালে নারায়ণগঞ্জ কোঅপারেটিভ ক্রেডিট লিমিটেডের 12 কোটি টাকা ঋণের বিপরীতে 12,000 ভরি স্বর্ণ জামানত হিসেবে নেয় বাংলাদেশ সমবায় ব্যাংক, যার সুদ জমে হয়েছে 10 কোটি টাকা। দীর্ঘ 10 বছরেও ওই ঋণ পরিশোধ করতে পারেনি নারায়ণগঞ্জ কোঅপারেটিভ লিমিটেড। এতে প্রতিষ্ঠানটি দেউলিয়া হয়ে যায়। এই সুযোগ কাজে লাগিয়ে তাদের জামানত রাখা স্বর্ণ নয়ছয় করে সমবায় ব্যাংকের একটি চক্র। এ নিয়ে দুদক 2020 সালেই তদন্তে নামে। সমবায় ব্যাংকের ওই সময়ের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ সহ 9 কর্মকর্তার বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগের প্রমাণ পায় সংস্থাটি। পরের বছরের ফেব্রুয়ারিতে ব্যাংকটির 5 কর্মকর্তাকে গ্রেপ্তার করলেও বাদ যান চেয়ারম্যান। পরে মামলাটির চার্জশিট থেকেই তার নাম বাদ দেয়া হয়। নাম আসে 8 কর্মকর্তার। ইতোমধ্যে মৃত্যুবরণ করেছে একজন। ব্যাংকটির পরিচালনায় একচ্ছত্র আধিপত্য থাকলেও কেন মামলা থেকে বাদ গেলেন চেয়ারম্যান, তার একটা কারণ জানা গেল আরেক আসামির কাছ থেকে। অভিযোগ নিয়ে ফোনের মাধ্যমে যোগাযোগ করলে মহিউদ্দিন মহির অন্তত 2টি নাম্বার বন্ধ পাওয়া যায়। তবে যিনি বা যারা চেয়ারম্যানের উপর দায় চাপাচ্ছেন তাদের কি কোনো সংশ্লিষ্টতা নেই এই ঘটনায়? কেননা ভল্ট রক্ষণাবেক্ষণের সাথে জড়িত ছিলেন ওই কর্মকর্তা সহ চার্জশিটে নাম আসা আরো 7 জন। স্বর্ণ ডেলিভারির সময় গ্রাহকদের আমরা যেহেতু ট্যাক্স ওয়ার্ক করছি সেই হিসাবে আমাদের সাক্ষ্য থাকবে, ওই হিসাবে আমাদের মামলা করছে আর কি আমাদের নামে। এখন প্রশ্ন হচ্ছে 12,000 ভরি স্বর্ণ এখন কার দখলে? সমবায় ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক জানান, যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছিল তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয়েছে। দুদক তো তখন যখন অনুসন্ধান করেছে সময় সময় আমাদের কাছে তথ্য চেয়েছে, আমরা দুদককে তথ্য দিয়েছি। আর আমাদের যে অফিসারদের চার্জশিটে নাম আসছে বা যাদের অ্যারেস্ট হয়েছে, তো এদেরকে এরা এখন সাময়িক বরখাস্ত অবস্থায় আছে। এদিকে বছরের পর বছর পার হলেও মামলার নিষ্পত্তি না হওয়ায় এমন ঘটনা বাড়তে পারে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ৭১-এর গণহত্যার জন্য ক্ষমা চাইলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও স্বাভাবিক হবে, এমনটাই মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এদিকে বাংলাদেশ নিয়ে ভারতের নেতাদের বিতর্কিত বক্তব্য অগ্রহণযোগ্য বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টার জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন উপদেষ্টা। সম্প্রতি জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ অধিবেশনে অংশ নেয়া এবং ওইসব বৈঠক নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়। ছাত্র জনতার যে অভ্যুত্থান ছিল তাতে যারা পররাষ্ট্র উপদেষ্টা মনে করেন ৭১-এর গণহত্যা ও ঘটনাবলীর জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত। পাকিস্তান যদি এই সাহসটুকু দেখায়, পাকিস্তানের কোনো সরকার, যে তারা আসলে যে এখানে যে ঘটনাটা ঘটেছিল সেটাকে তারা উদ্ধৃত করে এবং বলে যে
আমরা এই জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। এই কথাটা যদি বলে তাতে কিন্তু কোনো দোষের কিছু নেই। সম্পর্ক স্বাভাবিককরণ এবং সহজ রাখা অনেক সহজ হয়ে যাবে। আর সম্প্রতি বাংলাদেশ নিয়ে ভারতের নেতাদের বিভিন্ন মন্তব্য অগ্রহণযোগ্য বলেও মনে করেন তিনি। আমরা বিশ্বাস করি যে অভ্যন্তরীণ ব্যাপারে কারণ আগ্রহ উচিত না। আমরা কিন্তু যখন সামনাসামনি যখন আমরা কথা বলি, আমরা কাগজে হয়তো লিখি না, এটা কিন্তু আমরা সবসময় বলি যে এই ধরনের বিষয়ে এই ধরনের স্টেটমেন্ট নিতান্ত অনাকাঙ্ক্ষিত। নির্বাচন কখন হবে এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা ইঙ্গিত দেন ডিসেম্বর নাগাদ বিষয়টি খোলাসা হবে। 6টা কমিশন গঠন করা হয়েছে, তাদের নোটিফিকেশন বোধহয় 2-1 দিনের মধ্যে হবে। তাদেরকে 3 মাস সময় দেওয়া হয়েছে, অর্থাৎ এন্ড অফ ডিসেম্বর অথবা আর্লি জানুয়ারি তারা তাদের রিকমেন্ডেশন প্লেস করবে। তখন আরও কিছু স্টেক হোল্ডারের সাথে আলাপ আলোচনার প্রশ্ন আছে। তখন সত্যিকার অর্থে তখনই কিন্তু রোডম্যাপটা ঠিক করা যাবে। তখন তার আগে কিন্তু আপনি রোডম্যাপ ঠিক করতে পারছেন। উপদেষ্টা আরও জানান, জাতিসংঘ অধিবেশন ছাড়াও 12টি সভা ও 25টি বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা। আমি আজকে যদি বলি যে 3 মাস অথবা 3 বছর, ইট ডাজন্ট মেক এনি সেন্স। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বিএনপি নেতা ডাক্তার শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করেছেন আদালত। 2021 সালে নির্বাচনে ফল কারচুপি মামলার রায়ে 10 দিনের মধ্যে গেজেট প্রকাশ করে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরীকে অবৈধ ঘোষণা করে মঙ্গলবার দুপুরে এই আদেশ দেন চট্টগ্রামের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত। এই জয় আনন্দের। এই রায় আইনের শাসন ও সত্য প্রতিষ্ঠার। দীর্ঘ 4 বছর আইনি লড়াইয়ের পর মেয়র হিসেবে বৈধ ঘোষণা করা হলো বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনকে। 2021 সালে 27 জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে প্রিন্ট কপি না দেয়া এবং 4% ভোটকে 22% দেখানো সহ নানা কারচুপির অভিযোগ এনে নির্বাচন ট্রাইব্যুনাল ও যুগ্ম জেলা দায়রা জজ আদালতে মামলা করেন বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। দীর্ঘ 4 বছর পর মঙ্গলবার দুপুরে যুগ্ম জেলা দায়রা জজ আদালত আগের মেয়র আওয়ামী লীগের রেজাউল করিম চৌধুরীকে অবৈধ ঘোষণা করে ডাক্তার শাহাদাতকে মেয়র ঘোষণা করেন। একই সঙ্গে 10 দিনের মধ্যে গেজেট করে ডাক্তার শাহাদাতকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন আদালত। এই আদেশ প্রাপ্তির 10 দিনের মধ্যে বিচার বিভাগ নির্বাচন কমিশনের সচিবকে আমাকে চট্টগ্রাম সিটি মেয়র দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে। আগের মেয়রের যে মেয়রশিপ ছিল এটা বাতিল করেছে এবং গ্যাজেটটাও বাতিল করেছে। এই মামলায় প্রধান নির্বাচন কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সহ 9 জনকে আসামি করা হয়েছিল বলে জানান আইনজীবীরা। আইনজীবী ও রাজনৈতিক নেতারা বলছেন এই রায়ের মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। আমরা 3.5 বছর আদালতের দরজায় দরজায় আমরা ঘুরেছি, আমরা ন্যায় বিচার পাই নাই। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের এই বসা আসার পর আমি মনে করি ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। 2021 সালে সিটি নির্বাচনে 3,69,248 ভোটে নৌকার প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে জয়ী ঘোষণা করে কমিশন। আর বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছিলেন 52,489 ভোট। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বন্যার্তদের সহায়তার জন্য 2টি ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখা টাকার অডিট রিপোর্ট প্রকাশ করল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে সংবাদ সম্মেলন করে অডিট রিপোর্ট তুলে ধরা হয়। এ সময় জানানো হয় অ্যাকাউন্টে থাকা 9,91 লাখ টাকার মধ্যে 8 কোটি টাকা প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে জমা হবে। বাকি 1,91 লাখ টাকা উত্তরবঙ্গে বন্যা কবলিত মানুষের জন্য খরচ করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কর্মসূচির সংগৃহীত টাকা ব্যাংকে জমা রাখাকে কেন্দ্র করে শুরু হয় আলোচনা সমালোচনা। চলমান বিতর্কের মধ্যেই মঙ্গলবার রাতে গণমাধ্যমের সামনে অডিট রিপোর্ট প্রকাশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় গণত্রাণ কর্মসূচিতে সংগ্রহ করা অর্থের আয় ব্যয়ের হিসাব তুলে ধরা হয়। 21 আগস্ট থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত আমরা অডিট করেছি। টোটাল তারা রিসিভ করেছে 11,69,84,420 টাকা। এর মধ্য থেকে তারা প্রায় 1,78,33,207 টাকা খরচ করেছে। এখন স্থিতি আছে, ব্যালেন্স আছে 9,91,00,00
51,213 টাকা। ব্রিফিংয়ে ত্রাণের অবশিষ্ট অর্থ কিভাবে খরচ করা হবে সে বিষয়ে জানান সমন্বয়করা। বলেন 8 কোটি টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়া হবে এবং বাকি 1,91,00,000 টাকা খরচ করা হবে উত্তরবঙ্গের বন্যা কবলিত মানুষের সহায়তায়। 8 কোটি টাকা ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টার তহবিলে দিব। উত্তরবঙ্গেও বন্যা আক্রান্ত হয়েছে সেই জেলাগুলোর প্রশাসন, স্থানীয় প্রশাসন, ডিসি এবং উপজেলা নির্বাহী অফিসার যিনি রয়েছেন তাদের মাধ্যমে, ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে আমরা বন্যা কবলিত জেলাগুলোতে ত্রাণ কার্যক্রম পরিচালনা করব। এছাড়া ত্রাণ তহবিলের অর্থ ব্যাংকে রাখা নিয়ে যে গুজব উঠেছে তারও ব্যাখ্যা দেন সমন্বয়করা। এই টাকাগুলো কেউ রাখার জন্য সিকিউর ফিল করবে না। ইভেন এগুলো যদি কোনো কারণে একটি দুর্ঘটনা হয় বা টাকাগুলো চুরি হয়, এই টাকাগুলো দেওয়ার মতো তো তার সামর্থ্য নাই। সেই জায়গা থেকে এটা সবচেয়ে সিকিউর ছিল যে ব্যাংকে রাখা। বাংলাদেশের মানুষের কাছে আহ্বান জানাবো, আপনারা ত্রাণ নিয়ে যেভাবে জবাবদিহিতার চর্চাটি আপনারা করেছেন, প্রত্যেকটা পয়সার হিসাব যেভাবে চেয়েছেন, আপনাদের কাছে আমাদের আহ্বান থাকবে অতীতে সরকার যেই ক্ষেত্রে যেই টাকা অ্যালট করেছে এবং ভবিষ্যতে যেই প্রজেক্টে যেই টাকা অ্যালট করবে সেটিরও ঠিক একইভাবে জবাবদিহিতা নিশ্চিত করবেন। বুধবার থেকে স্থানীয় প্রশাসনের সহায়তায় উত্তরবঙ্গের বন্যা কবলিত জেলাগুলোতে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু করার কথা জানান সমন্বয়করা। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। বকেয়া 1 মাসের বেতন পেয়ে 11 ঘন্টা পর অবরোধ তুলে দিলেন গাজীপুরের পোশাক শ্রমিকরা। তবে 36 ঘন্টারও বেশি সময় ধরে সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাল এলাকায় অবস্থান কর্মসূচি পালন করছেন বার্ডস গার্মেন্টসের শ্রমিকরা। এদিকে আশুলিয়ার জিরাবো এলাকায় সোমবার শ্রমিক বিক্ষোভের জেরে 36 জনকে আটক করেছে যৌথ বাহিনী। সড়ক অবরোধ করে আন্দোলনে পোশাক শ্রমিকরা, আটকা পড়েছে ছোট বড় অসংখ্য যানবাহন, থমকে গেছে পুরো ট্রাফিক ব্যবস্থা। বকেয়া বেতন ও ছুটির টাকা পরিশোধের দাবিতে গাজীপুরের ভোগড়া এলাকায় মঙ্গলবার সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা। এতেই থেমে যায় যান চলাচল, সীমাহীন দুর্ভোগে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রী ও চালকরা। তবে 1 মাসের বকেয়া বেতন পেয়ে টানা 11 ঘন্টা পর অবরোধ তুলে নেন শ্রমিকরা। এরপরই স্বাভাবিক হয় যান চলাচল। 2 মাসের বকেয়া বেতন ও 12 দফা দাবিতে নারায়ণগঞ্জ বন্দরের হরিপুর এলাকায় কর্মবিরতি দিয়ে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত দীর্ঘ 6 ঘন্টা বিক্ষোভ করেন পার্টেক্স গ্রুপের পোশাক শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মালিক পক্ষের সঙ্গে কথা বলে দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তারা। টানা 36 ঘন্টারও বেশি সময় ধরে সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় অবস্থান নিয়েছেন বার্ডস গার্মেন্টসের শ্রমিকরা। এ সময় নানা স্লোগানে নিজেদের দাবি জানান তারা। এতে নবীনগর চন্দ্রা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা। প্রায় কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজটে আটকা পড়ে দূরপাল্লার যানবাহন। আমাদের কেউ খোঁজ খবর নেয়নি, না সেনাবাহিনী, না পুলিশ বাহিনী, না কোনো মালিক পক্ষ, না কোনো সরকার আমাদের কেউ আশ্বাস দিচ্ছে না। ধৈর্যের সীমা থেকে ধৈর্য অতিক্রম হয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া কোনো কিছু করতে পারছি না, রাস্তা বন্ধ। বেতন না দিয়ে শ্রমিক অসন্তোষ সৃষ্টিতে জড়িত পোশাক কারখানা মালিকদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। এদিকে পাহাড় সহ সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের চেষ্টা চলছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। আসন্ন দুর্গাপূজা অতীতের যে কোনো সময়ের চেয়ে নির্বিঘ্ন হবে বলেও নিশ্চিত করেছেন তিনি। সরকার পতনের পর থেকেই নানা দাবিতে অস্থির তৈরি পোশাক খাত, অশান্ত পার্বত্য চট্টগ্রামও। এদিকে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করার দাবিতে সোমবার পুলিশের লাঠিচার্জ ও টিয়ার শেলে রণক্ষেত্রে পরিণত হয় প্রধান উপদেষ্টার বাসভবন এলাকা। এমন পরিস্থিতিতে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকে বসে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটি। এতে সংশ্লিষ্ট উপদেষ্টা সহ আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা জানান, গুজব ছড়িয়ে পরিকল্পিতভাবে শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরি করায় সোমবার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। শ্রমিক মালিক সবার সহযোগিতায় সমাধানের পথ খোঁজা হচ্ছে বলে জানান তিনি। শ্রমিকদের মধ্য থেকে কোনো একজন অনুপ্রবেশকারী বা এরকম কেউ গুলি ছুঁড়েছিল প্রথম, গুজব ছড়িয়ে এই যে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হলো, সেখানে আইনশৃঙ্খলা বাহিনী বাধ্য হয়েছে। শ্রম আইনের ভিত্তিতেই তো আমাদের আসলে এই সমস্যাগুলো সমাধান করতে হয়, আমরা তো আইনের বাইরে গিয়ে কিছু করতে পারবো না। এটা শ্রমিক পক্ষ মানে
এটা মালিকপক্ষ মানতে হবে। তো এর ভিত্তিতেই আমরা এটার সমাধানের পথ খুঁজছি। এদিকে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি উন্নতি হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করছে সরকার। কাজে না ফেরা পুলিশ সদস্যদের অপরাধী হিসেবে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতিতে খুব ভালো আমি বলবো না, বাট স্যাটিসফ্যাক্টরি। পার্বত্য চট্টগ্রামের যে পরিস্থিতিটা ওটা এখন আপাতত ভালো। ইউপিডিএফ জেএসএর তাদের ভিতরে একটা ইন্টারনাল ঝামেলা আছে, প্লাস অন্যান্য যারা সিটিজেন ওখানে আছে তাদের ভিতরেও একটা সমস্যা আছে, এবং তারা সবাই যেন মিলমিশে কিভাবে থাকতে পারে ওই আমাদের ব্যবস্থাটা করতে হবে। আসন্ন দুর্গাপূজা অতীতের যে কোনো সময়ের চেয়ে নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে। পূজার ছুটি বাড়ানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এইবারে পুজোই সবচেয়ে বেশি ভালো হবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। খুলনা 4 আসনের সালাম মুর্শেদি, নোয়াখালীর 4-এর একরামুল করিম চৌধুরী ও কুষ্টিয়া 4 আসনের সাবেক এমপি আব্দুর রউফকে গ্রেফতার করেছে র্যাব। রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সালাম মুর্শেদিকে গ্রেফতার করা হয়। র্যাব জানায় 2022 সালে খুলনার ফুলতল এলাকায় হামলা, আক্রমণ ও হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বাফুফের জ্যেষ্ঠ সহ সভাপতির পদ থেকে পদত্যাগ করেন মুর্শেদি। এদিকে রাতে চট্টগ্রাম নগরীর খুলসি এলাকা থেকে গ্রেফতার হয়েছেন একরামুল কবির চৌধুরী, যাকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছে র্যাব 7। রাতে রাজধানীর মিরপুর থেকে কুষ্টিয়া 4 আসনের সাবেক এমপি আব্দুর রউফকেও গ্রেফতার করার কথা জানিয়েছে সংস্থাটি। বাংলাদেশে আর বিভাজনের রাজনীতি চায় না জামায়াতে ইসলামী। দলটির আমির শফিকুর রহমান বলেছেন, রাজনৈতিক মতবিরোধ থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে নিয়েই দেশ গড়তে চান তারা। মঙ্গলবার রাতে রাজধানীর বকশীবাজারে কারা কনভেনশন সেন্টারে আয়োজিত এক সুধী সমাবেশে এসব কথা বলেন জামায়াতের আমির। মঙ্গলবার সন্ধ্যার পর শুরু হয় ঢাকা দক্ষিণ জামায়াতের আয়োজনে এই সুধী সমাবেশ। এতে যোগ দেন পুরান ঢাকার কয়েকশো ব্যবসায়ী ও জামায়াতের নেতা কর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির বলেন, তাঁর দল ক্ষমতায় গেলে সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে। নির্বাচনী রোডম্যাপের আগে অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ ঘোষণা ও তা বাস্তবায়নের সুনির্দিষ্ট টাইমলাইনের আহ্বানও জানান তিনি। বাংলাদেশে আর আমরা বিভাজনের রাজনীতি চাই না। দল মত ধর্ম ভিন্ন থাকবে, কিন্তু জাতীয় স্বার্থের ব্যাপারে আমরা সবাই আপোষহীন। এই দেশে আমরা মেজরিটি মাইনরিটি একেবারেই মানি না। এটা বলে কিছু মানুষের উপর স্নায়ুর চাপ প্রয়োগ করা হয়। আমার মসজিদ যদি পাহারা দেওয়ার প্রয়োজন না হয়, আরেকজনের মন্দির মঠ পাহারা দেওয়ার প্রশ্ন আসবে কেন? আমরা এমন একটি দেশ চাই যে কোনো প্রতিষ্ঠানই কারো পাহারা দেওয়ার প্রয়োজন হবে না, মানুষের বিবেক এটাকে পাহারা দেবে। সেপ্টেম্বরে দেশে এসেছে 240 কোটি 47 লাখ মার্কিন ডলার দেশীয় মুদ্রায়, যার পরিমাণ 28,856 কোটি 40 লাখ টাকা। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে। এর আগে মাস অগস্টে দেশে রেমিটেন্স এসেছিল 222 কোটি 13 লাখ ডলার। সে হিসাবে এক মাসের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে 18 কোটি 34 লাখ ডলার। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব বলছে, চলতি অর্থ বছরের প্রথম মাস জুলাইতে এসেছিল 191 কোটি 38 লাখ ডলার, আর গেল জুনে 253 কোটি 86 লাখ ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা, যা 2021 সালের জুলাইয়ের পর সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রের 2 ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্স ও টিম ওয়ালস প্রথম টেলিভিশন বিতর্কে মুখোমুখি হচ্ছেন। নিউ ইয়র্কের সিবিএস ব্রডকাস্ট সেন্টারে বিতর্ক হওয়ার কথা। এবারের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলছে। ভোটের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তাদের ভাইস প্রেসিডেন্ট প্রার্থীদের বাকযুদ্ধ। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকিব রিপোর্ট। গেল সেপ্টেম্বরে কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের টিভি বিতর্কের পর এবার মুখোমুখি তাদের দুই রানিং মেট ভাইস প্রেসিডেন্ট প্রার্থী। মিনেসোটার গভর্নর টিম ওয়ালস ডেমোক্রেট আর ওহাইওর সিনেটর জেডি ভ্যান্স লড়ছেন রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হয়ে। মার্কিন জাতীয় রাজনীতিতে অপেক্ষাকৃত তরুণ এই দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে মঙ্গলবার একমাত্র বিতর্কটি হচ্ছে নিউ ইয়র্কের সিবিএস টেলিভিশনের আয়োজনে।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এটি শেষ বিতর্ক, তাই কমলা ও ট্রাম্পের দুই রানিং মেটের বিতর্ক দেখতে এখন মুখিয়ে আছেন মার্কিন জনগণ। এরই মধ্যে নিজেদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা জমিয়ে তুলেছেন তারা, কথার লড়াইয়েও একে অন্যকে ঘায়েল করছেন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুরেই ডেমোক্রেটদের আক্রমণ করে চলেছেন 40 বছর বয়সী ভ্যান্স। ট্রাম্প ও ভ্যান্সকে ছেড়ে কথা বলছেন না কমলার সহযোগী 7 বছর বয়সী সাবেক শিক্ষক ওয়ালজো। এই দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে একটা বিষয় মিল রয়েছে, আর তা হচ্ছে কমলা ও ট্রাম্প দুজনেই চান তাদের রানিং মেটরা যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলের দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর ভোটারদের মন জয় করে হোয়াইট হাউসে যাওয়ার পথ সুগম করবেন। বস্টন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক থমাস ওয়ালেন বলেছেন, যুক্তরাষ্ট্রের ভোটাররা বড় ধরনের নাটক দেখতে চান, যা তারা মঙ্গলবার টেলিভিশনে দেখতে পাবেন। তিনি বলেন, নির্বাচনে বড় ধরনের পার্থক্য গড়ে দিতে পারে ভাইস প্রেসিডেন্ট নিয়ে এমন বিতর্ক আগে তেমন দেখা যায়নি। সিবিএস টেলিভিশনের এই ব্রডকাস্ট সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভাইস প্রেসিডেন্সিয়াল বিতর্ক। আগামী 5 নভেম্বরের নির্বাচনের আগে বড় নেতাদের এটাই শেষবার মুখোমুখি হওয়ার ঘটনা। ইতিমধ্যে এই নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। ভারতের সর্ববৃহৎ প্রতিমা তৈরির কারখানা পশ্চিমবঙ্গের কলকাতার কুমারটুলিতে চলছে চূড়ান্ত ব্যস্ততা। কোথাও মাটির কাজ শেষ, তো আবার কোথাও রঙের কাজ শুরু। অনেক ক্লাব আবার প্রতিমা মণ্ডপে নিতে শুরু করেছে। এদিকে পূজার আগেই মণ্ডপগুলো পরিদর্শন করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। উত্তর মধ্য কলকাতার মিলন কেন্দ্র গঙ্গাঘেঁষা কুমারটুলি ভারতের সবচেয়ে বড় এবং ব্যস্ততম প্রতিমা তৈরির কারখানা। এখানে দিনরাত 24 ঘন্টাই প্রতিমা তৈরির কাজ হয়। কখনো গণেশ, কখনো বিশ্বকর্মা, তো কখনো আবার দশভুজা দেবী দুর্গা তৈরি হয় এই শিল্পীদের হাতের জাদুতে। আর মাত্র কয়েকদিন পর দেবী দুর্গা পূজিত হবেন মণ্ডপে মণ্ডপে। রীতি অনুযায়ী মহালয়ায় দেবীর চক্ষু দান হয়। তাই কুমারটুলিতে প্রতিমা পল্লীতে চূড়ান্ত ব্যস্ততার সময় ধরা পড়ল সময়ের ক্যামেরায়। প্রতি বছরের মতো এবারও প্রতিমা পল্লীর একমাত্র নারী শিল্পী জবা পালের মতন ব্যস্ত সময় পার করছেন আরও কয়েকশো শিল্পী। তাদের আহ্বান, এই প্রজন্ম প্রতিমা শিল্পকর্মে যেন যুক্ত হন। খুব ছোটবেলা থেকে আমি ঠাকুর বানিয়েছি। ছোট ছোট দুর্গা, বড় দুর্গার চাহিদা আমাদের খুবই ভালো। কাজের চাপ একটু বেশি আছে এবছর। কুমারটুলিতে প্রায় 2 শতাধিক ছোট বড় প্রতিমা তৈরির ঘর রয়েছে। সবগুলো ঘরের ভেতরেই এভাবে সার দিয়ে সাজানো রয়েছেন দেবী। কোথাও রঙের কাজ শেষ, তো আবার কোথাও শেষ মুহূর্তের তুলির টান পড়ছে। কোথাও আবার শেষ মুহূর্তের অর্ডার পাওয়ায় মাটির কাজেও ব্যস্ত রয়েছেন শিল্পীরা। আর এসব কাজ দেখতে স্থানীয়দের পাশাপাশি ভিড় করছেন বাংলাদেশ থেকে আসা পর্যটকরাও। নাম শুনেছি আমরা সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন জায়গায়, কিন্তু এবার প্রথম আসা কুমারটুলিতে। অনেক ভালো লাগছে, মনের মধ্যে অনেক আনন্দ হচ্ছে, মনে পূজাটা এখানেই কাটিয়ে যাই। এদিকে কলকাতার পূজা মণ্ডপগুলোতে উদ্বোধন শুরু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কুমারটুলিতে চূড়ান্ত ব্যস্ত প্রতিমা শিল্পীরা। যেহেতু ভারতের অন্যতম বৃহত্তম প্রতিমা তৈরির কারখানাও এটি, তাই প্রতিমা শিল্পীদের পাশাপাশি ভিড় জমান দেশ বিদেশের পর্যটকরাও। কলকাতার কুমারটুলি থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। ভারতের ভিসা কড়াকড়িতে বাংলাদেশের পর্যটক শূন্য হয়ে পড়েছে সিটি অব জয় কলকাতা। রুপির বিপরীতে কমেছে বাংলাদেশের টাকার মানও। এতে জরুরি প্রয়োজনে যাওয়া বাংলাদেশি পর্যটকরা ভ্রমণ কাটছাট করে ফিরছে নিজ দেশে, যার জেরে প্রভাব পড়েছে কলকাতার অর্থনীতিতে। আবারও বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। মার্কো স্ট্রিটের একটি কোনায় বসে 20 বছর ধরে পেয়ারা বিক্রি করেন দক্ষিণ 24 পরগনার আলমগীর মৃধা। বাংলাদেশি পর্যটকরাই তার প্রধান ক্রেতা। ফলে এতদিন 3 সন্তানকে পড়াশোনা করিয়ে 2 ভাইয়ের সংসারে দিব্যি ভালোই চলছিল তার। তবে গেল কয়েক মাস ধরে তার ব্যবসা প্রায় বন্ধ হওয়ার মুখে। আগে যেখানে দিনে 25 কেজি পেয়ারা বিক্রি করতেন, আর এখন সেখানে 8 থেকে 10 কেজি পেয়ারাও বিক্রি করতে পারছেন না। মেডিকেল ও জরুরি প্রয়োজনে ভিসা ছাড়া অন্য ভিসা বন্ধ থাকায় বাংলাদেশি পর্যটক শূন্য হয়ে পড়েছে কলকাতা। এতে করুণ অবস্থায় কলকাতা ঢাকা কলকাতা রুটের বাস ব্যবসায়ীরাও। শুধু আমার কেন, আশেপাশে যত দোকান আছে সবই, সকলের ব্যবস্থা একই।
সকলের অবস্থা কি হ্যাঁ, তাতে এবার ও বাংলাদেশ থেকে ভাইরা বেশি আসলে তবে তো আমাদের বেচাকেনা বেশি হবে। পুরো শূন্য, এখন কোনো যাত্রী আসা যাওয়া হচ্ছে না। যেগুলো আগে পুরনো ভিসা আছে তারাই আসা যাওয়া করছে, সীমিত লোক। আমাদের ব্যবসার খুব সমস্যা হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে রুপির বিপরীতে বাংলাদেশি টাকার দাম পতনের ঘটনা। সোমবার কলকাতার বাজারে বাংলাদেশি 100 টাকায় মিলেছে 68 রুপি। টাকার হিসেব মেলাতে না পেরে অনেকেই জরুরি কাজ শেষ করে দ্রুত বাংলাদেশে ফিরছেন, আর যারা রয়েছেন তারাও পড়েছেন মারাত্মক অর্থনৈতিক সংকটে। আমি যদি 100 টাকা আমি বাংলাদেশে নিয়ে আসি, প্রায় হাফ চলে যাচ্ছে। তো এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। টাকার মানে এতই পড়ে গেছে যে আমরা এসে লাভ হচ্ছে না। এক রেট ধরে আসছে এখানে, আমরা ভাবছি যে আমরা গেলে 73, আমরা শুনে আছে 73, 74 করে রেট পাবো, এখানে আমরা 68, 67 করে রেট পাচ্ছি। বাংলাদেশে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর মেডিকেল ও জরুরি প্রয়োজন ছাড়া ভিসা না দেওয়ার ঘোষণা দিয়েছে নয়াদিল্লি। কলকাতায় বেড়াতে আসা বাংলাদেশিরা বলছেন যে তাদের এই ভ্রমণ পরিকল্পনা কাটছাট করতে হচ্ছে, আর এর অন্যতম কারণ বাংলাদেশি মুদ্রার দরপতন। আর স্থানীয় ব্যবসায়ীরা বলছেন যে এই মুদ্রা দরপতন হওয়ার ফলে তারাও ব্যবসায়িকভাবে মার খাচ্ছেন। কলকাতার মার্কুই স্ট্রিট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে সভা হয়েছে লন্ডনে। গ্লোবাল বাংলাদেশ অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটস আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক ও মুখপাত্র শামসুল আলম লিটন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন GBAHR এর প্রধান উপদেষ্টা হাসনাত এম হোসাইন। বক্তারা বলেন, মাহমুদুর রহমানকে জেলে প্রেরণ বর্তমান সময়ের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। রাজনৈতিক হয়রানি ও নিপীড়নমূলক মামলার বন্দোবস্ত করতে ব্যর্থতার দায় এ সরকারকে নিতে হবে বলেও জানান তারা। আমাদের যা হয় তরফ থেকে আমরা চেষ্টা করছিলাম 10-15 বছর ধরে, কিন্তু এটা বিদেশের মাটিতে বিদায় টেস্টে বিরাট কোহলির কাছ থেকে ব্যাট উপহার পেয়েছেন সাকিব আল হাসান। সংবর্ধনা পেয়েছেন সিরিজ কভার করতে যাওয়া বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের কাছ থেকেও। তবে গ্রিন পার্কে শেষ ইনিংসে ব্যাট কিংবা বলে মনে রাখার মতো কিছুই করতে পারেনি সাকিব। যদিও ম্যাচ শেষে ঠিকই সিক্ত হয়েছেন সতীর্থদের ভালোবাসায়। কানপুর থেকে আরও জানাচ্ছেন মাহবুব রিমন। গ্রিন পার্কে মোটে 6 সেশনে ম্যাচ হার, তবুও ডাগ আউট কিংবা প্রেস বক্স সবাই দাঁড়িয়ে গেলেন একজনের জন্য। সতীর্থরাও এগিয়ে এলেন বিরাট কোহলিও। গ্যালারির চিৎকার ছাপিয়ে নিভৃতে তখন হয়তো বাজছে বিউগলের করুণ সুর। সাকিব তবুও কাঁদলেন না, মুখে জোর করেই হাসি আটকে রাখার আপ্রাণ চেষ্টা। আকাশের দিকে তাকিয়ে হয়তো সৃষ্টিকর্তাকে বলছেন ধন্যবাদ। বিদায় টেস্টে কেউ কোনো আয়োজন করুক কিংবা নাই করুক, সাকিবকে আলাদা সম্মাননা জানিয়েছেন ঢাকা থেকে এই সিরিজ কভার করতে আসা গণমাধ্যম কর্মীরা। ফুলেল শুভেচ্ছা গ্রহণের পাশাপাশি সাকিব মিটিয়েছেন সেলফি আর অটোগ্রাফের আবদার। এর আগে দ্য লাস্ট ড্যান্স বিদায় বেলাতেও বড্ড তাড়াহুড়ো, বেখেয়ালি। দলকে খাদের কিনারায় রেখে ফিরেছেন 0 রানে। তবে জাদেজার যে বলটায় তিনি আউট হলেন, সচরাচর এমন আউট দেখা যায় না পাড়ার ক্রিকেটেও। 71 টেস্ট ক্যারিয়ারে 130 ইনিংস, যেখানে এ নিয়ে 6 নম্বর বারের মতো 0 রানে ফিরেছেন সাকিব। আগে ঘোষণা দিয়ে রেখেছিলেন ভিন দেশে বনেদি ক্রিকেট আর নয়, কানপুরেই শেষ। তবে পরিবর্তিত পরিস্থিতিতে সাকিবের টেস্ট ক্যারিয়ারের ইতিও দেখে ফেলেছেন অনেকেই, যদি না শেষ পর্যন্ত তার অনুমতি মেলে সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ খেলার। বেলা শেষে সাকিবের এই বিদায় স্মরণীয় আরও এক ভিন্ন কারণে। বিরাট কোহলির কাছ থেকে যে পেয়েছেন বিশেষ উপহার। ভাগ্যের কি অদ্ভুত সমীকরণ। 17.5 বছর আগে টকবগে তরুণ সাকিবের এই টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল ভারতের বিপক্ষেই। হয়তো শেষ টেস্টের প্রতিপক্ষ এই টিম ইন্ডিয়াই, কে জানে। তবে আপাতত কোনো ক্রিকেট নয়, গন্তব্য পরিবারের কাছে মার্কিন মুলুকে। বলা হয় যে দেশে গুণীর কদর হয় না, সে দেশে নাকি গুণীর জন্মই হয় না। আফসোস, আপনার থাকতেই পারে আপনার দেশে একজন সচিন টেন্ডুলকার, ক্রিশ্চিয়ানো রোনালদো, মেসি, মাইকেল জর্ডান কিংবা শুমাখার নেই। গর্ব আপনার হতেই পারে আপনার দেশে একজন সাকিব আল হাসান ছিলেন, যিনি 17 বছরের বেশি দেশকে সার্ভ করার পর ইচ্ছে প্রকাশ করেছেন ঘরের মাঠে শেষ টেস্ট খেলার। তবে সেই স্বপ্ন পূর্ণ হবে নাকি কানপুরই হবে শেষ, সেই উত্তরের জন্য আপাতত অপেক্ষা। মাহবুব রিমন, সময় সংবাদ, গ্রিন পার্ক স্টেডিয়াম, কানপুর, ভারত।
ভারতের বিপক্ষে টেস্টে হোয়াইট ওয়াশ হলেও টি-20 সিরিজে বড় স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছে স্কোয়াডে থাকা 10 ক্রিকেটার। প্রতিপক্ষ কঠিন হলেও নিজেদের স্কিলে আস্থা রাখছেন অভিষেকের অপেক্ষায় থাকা রাকিবুল হাসান। আর দলীয় নৈপুণ্যে সাকিব আল হাসানের অভাব পূরণ করতে চান পেসার তানজিম সাকিব। কে আছে, কে ব্যাটসম্যান, কে বোলার, এগুলো দেখার সময় খুব কম আছে। আমি আমার স্কিলে বিশ্বাস করি। রাকিবুল হাসানের টি-20 দলের হয়ে যাত্রাটা এবারই প্রথম। এর আগে ওয়ানডে দলে নিউজিল্যান্ড সফরে থাকলেও সুযোগ মেলেনি একাদশে। স্বাভাবিকভাবেই কিছুটা চাপে থাকার কথা তার। বাহাতি সাকিব আল হাসানের অভাবটাও পূরণ করতে হবে তাকে। তবে সর্বদা আত্মবিশ্বাসী রাকিবুল ভাবতে চান না এসব নিয়ে। ফোকাস রাখতে চান নিজের পারফরমেন্সে, আর লাল সবুজের জার্সিতে খেলতে চান দীর্ঘদিন। প্রিপারেশন পার্সোনালি আমি যতটুকু প্রয়োজন ততটুকু নেওয়ার চেষ্টা করছি, কারণ ইমপ্রুভের শেষ নাই। সো আমি এখানে যখন ক্যাম্প হয়েছে আমাদের সোহেল স্যারের সাথে কাজ করার চেষ্টা করছি, কি কোন জায়গাগুলো ইমপ্রুভ করা যায়। সো ওইভাবেই নিজেকে প্রস্তুত করছি। এখন মাঠে খেললে ইনশাল্লাহ ভালোটা দেওয়ার চেষ্টা করবো। সবারই তো ইচ্ছা থাকে যে ন্যাশনাল টিমে যখন খেলবে লম্বা সময় ধরে খেলার জন্য, ইন্টারন্যাশনাল লেভেলে ডমিনেট করে খেলার জন্য। তো আমারও ওরকম ইচ্ছা। আমি গত এইচপিতে 3-4 বছর ধরে ওরকমভাবে প্রিপারেশন নিছি। রাকিবুল ছাড়াও অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী দলের তামিম, ইমন, হৃদয়রাও আছেন ভারতের বিপক্ষে টি-20 সিরিজে। তানজিম সাকিব এই ফরম্যাটে এখন অন্যতম ভরসার নাম। সিরিজে পেস ইউনিটের উপরই থাকবে বড় দায়িত্ব, আর সেটা ঠিকঠাক পালন করার আশ্বাস তানজিম সাকিবের। যদিও চ্যালেঞ্জিং সিরিজে মিস করবেন সাকিব আল হাসানকে। কি হয়েছে না সেটা আমার কনফিডেন্স দেবে অবশ্যই, কিন্তু এটা আমি মনে রাখতে চাই না ওই রকম। জাস্ট ভবিষ্যতে কী আছে সেটা আমি বেশি ফোকাস করতে চাই। তো ইন্ডিয়া সিরিজে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে আমি যাতে নিজের বেস্টটা দিতে পারি। সাকিব ভাই বাংলাদেশের হিস্ট্রিতে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, এবং উনি ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব দিক থেকে টিমকে সাপোর্ট দিত। আমরা ওই জায়গাতে অনেক শূন্যতা ফিল করব, কিন্তু আমরা চেষ্টা করব যাতে আমরা টিম গেম খেলার মাধ্যমে আমরা সেই যাতে ফিল আপটা আমরা পূরণ করতে পারি। এদিন টি-20 দলের 10 ক্রিকেটার গেছেন ভারতে। অধিনায়ক শান্ত সহ 5 জন আছেন টেস্ট দলের সঙ্গে। যদিও রাকিব, হৃদয়রা মিরপুর থেকে বিমানবন্দরে গেলেও মাহমুদুল্লাহ, মুস্তাফিজ, শরীফুলরা গিয়েছেন ব্যক্তিগত গাড়িতে। বিমানে ওঠার আগে শরীফুল জানিয়েছেন দল এবং নিজেকে নিয়ে তার প্রত্যাশার কথা। অনেকদিন থেকে প্র্যাকটিস করতেছি, তো এখন ভালো রিদমে আসছি। ইনশাল্লাহ দেখা যাক কতটা ম্যাচে অ্যাপ্লাই করতে পারি। যদি সবাই সবারটা বেস্ট দিতে পারে ইনশাল্লাহ ভালো রেজাল্ট হবে। চেষ্টা করবো সিরিজটা যাতে আমাদের হয় ইনশাল্লাহ। টি-20তে ভারতের বিপক্ষে এখন পর্যন্ত মোট 14 বারের দেখায় টিম ইন্ডিয়ার 13 জয়ের বিপরীতে মাত্র 1 জয় পেয়েছে বাংলাদেশ। তবে ব্যবধানটা বাড়াতে বদ্ধপরিকর টিম টাইগার। আগামী 6 অক্টোবর প্রথম টি-20তে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বেক্সিমকো শেয়ার লেনদেনের কারসাজে 9 ব্যক্তি প্রতিষ্ঠানকে 428 কোটি টাকা জরিমানা। পাচারের অর্থ ফেরাতে সাড়া নেই, সহযোগিতার আশ্বাস ইইউ। ঢাকা, চট্টগ্রামে র্যাবের অভিযানে গ্রেফতার সাবেক 3 এমপি আছেন খুলনার সালাম মুর্শিদি, নোয়াখালীর একরামুল ও কুষ্টিয়ার রউফ। 5 দিনের রিমান্ডে সাবেক ইসি সচিব জাহাঙ্গীর। এই ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়ের।